আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এবং অনার্স এবং ডিগ্রি ক্লাসে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাই জব ইংলিশ বেসিক টু অ্যাডভান্সড কোর্সের আজকে মেমোরাইজিং পার্টের প্রথম ক্লাসে। আমাদের মেমোরাইজিং পার্ট মানে তিনটি পার্টে আমরা জব ইংলিশকে ভাগ করেছি বা ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রথমত গ্রামাটিক্যাল পার্ট, দ্বিতীয়ত হচ্ছে তোমার মেমোরাইজিং পার্ট, আর তৃতীয়ত লিটারেচার পার্ট বা সাহিত্য পার্ট। মেমোরাইজিং পার্টটা হচ্ছে তোমার মুখস্থ পার্ট, যেখানে বেশ কিছু বিষয় রয়েছে মুখস্থের ব্যাপার, যেমন ধরো সিনোনিম, অ্যান্টোনিম, যেটা ভোকাব পার্ট আর কি। তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে তোমার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, প্রবাদ বাক্য আছে, এরকম করে অনেকগুলো টপিকস রয়েছে যেগুলো মেমোরাইজিং পার্ট। আমরা মেমোরাইজিং পার্টের ক্লাসগুলো তোমাদেরকে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব, কারণ এই মেমোরাইজিং পার্টের ক্লাসগুলো একটু তোমাদেরকে দেওয়ার মাধ্যমে যে একটা রেগুলারিটি থাকবে এবং মুখস্থের একটা ব্যাপার যেখানে রয়েছে, এটা একটা রেগুলারিটির ব্যাপার। তার জন্য আজকে আমি তোমাদেরকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে প্রথম ক্লাস শুরু করছি। আমি প্রথম ক্লাসে 1 থেকে 15 পর্যন্ত ইডিয়মস অ্যান্ড ফ্রেজ তোমাদেরকে একটু আমি কোঅপারেট করব, অর্থাৎ এগুলো একটু পড়ার ক্ষেত্রে আমি একটু কৌশলগতভাবে আলোচনা করে নিব। এরপরে আমরা যখন দেখা যায় যে 1 থেকে 15টা আমি আজকে পড়ালাম বা এই ক্লাসে আমি দিলাম, তার পরবর্তী ক্লাসে আমি এই 1 থেকে 15-র উপরে একটি টেস্ট নিব বা মডেল টেস্ট নিব। তারপরে আরও 15টি দিলাম বা আরও 20টি দিলাম। এরপরে ওই ক্লাসের উপর একটি পরীক্ষা নেব। তো এভাবে যদি আমরা একটা মানে পরীক্ষা বা টেস্টের মাধ্যমে আগাই, তাহলে হয়তো আমাদের দেখা যায় যে এই মেমোরাইজিং পার্টটা বেশ প্র্যাকটিসের মাধ্যমে আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। তো চলো আজকে আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজের প্রথম 1 থেকে 15 পর্যন্ত ইডিয়মস অ্যান্ড ফ্রেজ একটু আলোচনা করি। নম্বর 1, প্রথম ফ্রেজটি ABC। এবিসি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান। আমরা বাক্যটি আগে যদি পড়লে আমরা অর্থটা নিজেদের মধ্যে আমরা আবিষ্কার করতে পারবো। যেমন হি হ্যাজ নো ABC ইন ইংলিশ। ইংরেজিতে তার কোনো ABC অর্থাৎ প্রাথমিক জ্ঞান নেই। তো ABC অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান, ইংলিশে বলতে গেলে প্রাইমারি নলেজ বা সিম্পলেস্ট অ্যান্ড মোস্ট বেসিক নলেজ অথবা দ্য রুডিমেন্টস। Number 2, his activities are open and above board. Above board আমাদের দ্বিতীয় ফ্রেজ। above board শব্দের অর্থ সংশয়হীনভাবে নির্দোষ অথবা ন্যায় ও বৈধ, যেটাকে আমরা ভালো বাংলায় অবিসংবাদিত বলতে পারি, যার ভিতরে কোনো সন্দেহ নেই বা যিনি অবিসংবাদিতভাবে বিতর্কের বাইরে, তাকে আমরা বলি above board। যেমন হিজ অ্যাক্টিভিটিস আর ওপেন অ্যান্ড above board, তার কর্মকাণ্ডগুলো হচ্ছে উন্মুক্ত এবং অবিসংবাদিত, যেটার উপর কোনো বিতর্ক চলে না। বিয়ন্ড ডাউট বা অনেস্ট অ্যান্ড লিগাল। নাম্বার 3, আ বেড অব রোজেস। ফুল সজ্জা। লাইফ ইজ নট আ বেড অব রোজেস। জীবন ফুল সজ্জা নয়। আ বেড অব রোজেস অর্থ ফুল সজ্জা অথবা সুখকর অবস্থা অথবা আরামদায়ক অবস্থা। ইংরেজিতে বলতে গেলে কমফোর্টেবল পজিশন অথবা ইজি কন্ডিশন। 4, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ। তার বাবার মৃত্যুর সংবাদ কেম টু হিম, তার কাছে এসেছিল, অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু শব্দের অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। ব্লু শব্দের অর্থ নীল, নীল মানে নীল আকাশ, সেখান থেকে বোল্ট মানে ঝলকানি, অর্থাৎ আকাশ থেকে বজ্রপাত, যেটাকে আমরা বলে থাকি বিনা মেঘে বজ্রপাত। তার বাবার মৃত্যুর সংবাদ তার কাছে আ বোল্ট ফ্রম দ্য ব্লু হিসেবে এসেছিল। এর বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণ অপ্রত্যাশিত, আকস্মিক ঘটনা অথবা বিনা মেঘে বজ্রপাত। সামথিং কোয়াইট আনএক্সপ্রেসড অথবা আনএক্সপেক্টেড, অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি বা ডিজাস্টার বা ক্যাটাস্ট্রফি। 5 নম্বর রয়েছে একিলিস হিল। একিলিস হচ্ছে আমাদের গ্রিক সাহিত্যের একজন বিখ্যাত বীর, ট্রয় নগরীর সাথে যার সম্পৃক্ততা ছিল।
তো আমরা সেই গল্প জানি। তো সেইখান থেকে একিলিস একজন যোদ্ধা ছিলেন এবং তাকে সে ছিল হচ্ছে তোমার সেমিগড, অর্থাৎ অর্ধেক ঈশ্বরের বা অর্ধেক দেবতার অংশ ছিল এবং অর্ধেক ছিল হচ্ছে মানে অ্যাকর্ডিং টু গ্রিক পুরাণ আর কি। তো তিনি ছিলেন অর্ধেক দেবতা অর্ধেক মানুষ। তো তাকে হত্যা করাটা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। তো একিলিসের যে দুর্বল জায়গাটা সে ছিল তো তার পায়ের গোড়ালি। ওই জায়গাটিতে যদি একটা তীর বিদ্ধ হতো তাহলে সে মারা যেতে পারত। তো একিলিসের সব থেকে যে দুর্বল জায়গা সেটাই হচ্ছে একিলিসের হিল, অর্থাৎ সেই পায়ের গোড়ালিতে যদি কেউ তীর মারে বা আঘাত করে তাহলে একিলিস মারা যাবে। এটাই ছিল গোপনীয়তা। সো আমরা বলে থাকি একিলিস হিল শব্দের অর্থ দুর্বলতা বা ত্রুটি বা কারো দুর্বল জায়গা। যেমন হ্যাঙ্কারিং ফর ভোটস ইজ দ্য একিলিস হিল অব দ্য সো কল্ড লিডার্স অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের তথাকথিত নেতাদের একিলিস হিল হলো বা দুর্বল জায়গাটা হলো ভোটের পিছনে ছুটে বেড়ানো। অর্থাৎ নেতাদের সাধারণত আমাদের স্বাভাবিক চলাচলে পাওয়া যায় না, তবে ভোট আসলে তারা আমাদের কাছাকাছি থাকে। তার জন্য একিলিস হিল মানে হচ্ছে উইক পয়েন্ট অথবা স্মল ফল্ট অথবা ভালনারেবল পয়েন্ট, অর্থাৎ দুর্বল জায়গা। এরপরের 6 নম্বর রয়েছে এসিড টেস্ট। এসিড টেস্ট মানে হচ্ছে অগ্নি পরীক্ষা। যেমন পেট্রিয়টিক ফিলিংস আর কি বলছে যে পুট টু অ্যান এসিড টেস্ট ডিউরিং ন্যাশনাল ক্রাইসিস। জাতীয় সংকটের সময় দেশপ্রেমের অনুভূতিকে অগ্নি পরীক্ষা নেওয়া হয়। অর্থাৎ দেশের যখন কোনো ক্রান্তিকাল চলে আসে তখন দেশের নাগরিক কতটা দেশকে ভালোবাসেন তার অগ্নি পরীক্ষা হয়ে যায়। তো অ্যাসিড টেস্ট ডিসপিউট অথবা অগ্নি পরীক্ষা। 7 নম্বর ফ্রেজটি রয়েছে আর ডার্ক হর্স, অজ্ঞাত ব্যক্তি বা অ্যান আননোন পারসন। যেমন মিজান ইজ অ্যান অ্যাক্টিভ ইয়াং ম্যান বাট হিজ ব্রাদার ইজ আ ডার্ক হর্স টু মি। মিজান একজন সক্রিয় কর্মী কিন্তু তার ভাই আমার কাছে একজন অজ্ঞাত ব্যক্তি। আর ডার্ক হর্স বাংলা হচ্ছে অজ্ঞাত ব্যক্তি অথবা অ্যান আননোন পারসন। 8 আ ফ্লাইং ভিজিট। আ ফ্লাইং ভিজিট মানে হচ্ছে উড়ন্ত ভ্রমণ। এটা বলতে বোঝায় যে অল্প সময়ের যদি কোনো ভ্রমণ হয়ে থাকে আমরা সেটাকে বলে থাকি আ ফ্লাইং ভিজিট। যেমন হি জাস্ট মেড আ ফ্লাইং ভিজিট, সে একটি অল্প সময়ের জন্য বা ক্ষণিক সময়ের জন্য ভ্রমণ দিয়েছিল। অথবা উই ওয়েন্ট ফর আ ফ্লাইং ভিজিট টু মাই মাদার্স হাউস, আমি আমার মায়ের বাড়িতে একটি অল্পক্ষণের জন্য বা ক্ষণিক সময়ের ভ্রমণ দিয়েছিলাম। বিফোর কন্টিনিউইং অন আওয়ার ওয়ে টু দ্য বিচ, সমুদ্র বিচে মানে সৈকতে যাওয়ার পূর্বে। তাহলে আ ফ্লাইং ভিজিট মানে হচ্ছে খুব কম সময়ের ভ্রমণ বা আ ভেরি শর্ট ভিজিট। 9 আফটার অল। আফটার অল শব্দের অর্থ মোটের উপর অথবা সবকিছু সত্ত্বেও। যেমন আফটার অল হি ইজ আ নাইস ম্যান, মোটের উপর বা সবকিছু সত্ত্বেও বা এতদ সত্ত্বেও সে একজন ভালো মানুষ। আচ্ছা, এরপর দেখো ইটস আ সানি ডে, এটা একটা তোমার হচ্ছে রৌদ্রোজ্জ্বল দিন। আফটার অল সো লেটস গো ফর আ ওয়াক, তাহলে চলো মোটের উপর বা সবকিছু সত্ত্বেও আমরা একটু হেঁটে আসি। 10 নম্বর ফ্রেজটি রয়েছে আ ফরগন তোমার কনক্লুশন, অর্থাৎ যেটা আগে থেকেই জানা যায় যে ফল বা যেটা হচ্ছে আমরা আগে থেকেই জানি অ্যান অ্যান্টিসিপেটেড রেজাল্ট যেটা, সেটাকে বলা হয় আ ফরগন কনক্লুশন। যেমন অ্যাটলিস্ট ইন দ্য প্রেস, কমপক্ষে সংবাদ মাধ্যমে, দ্য ট্রিবিউট টু দ্য সিটিজ ফাউন্ডার সিমড আ ফরগন কনক্লুশন, অর্থাৎ শহরের স্থপতির তোমার প্রতি সম্মান সেটাকে একটি পূর্ব নির্ধারিত ধারণা বলেই জানা যায়। অর্থাৎ আ ফরগন কনক্লুশন মানে হচ্ছে পূর্ব নির্ধারিত ধারণা, যেটা সম্পর্কে সবাই আগে থেকে জানে। ফ্রেজ নম্বর 11 আ গোয়িং কনসার্ন। আ গোয়িং কনসার্ন বলতে বোঝায় চালু ব্যবসা অথবা লাভজনক ব্যবসা। যে ব্যবসা মূলত লাভজনকভাবে চলছে সেটাকে আমরা গোয়িং কনসার্ন বলতে পারি। আ কন্টিনিউয়াস প্রফিটেবল বিজনেস যেটা। উদাহরণ দ্য অডিট ওপিনিয়ন, অডিটের যে মতামত এক্সপ্রেসড ডাউট, অডিটের মতামত ডাউট প্রকাশ করেছে মানে হচ্ছে সন্দেহ প্রকাশ করেছে অ্যাবাউট দ্য কোম্পানিজ এবিলিটি টু কন্টিনিউ অ্যাজ এ গোয়িং কনসার্ন, কোম্পানিটি লাভজনক ব্যবসা হিসেবে চলতে পারবে কিনা সে ব্যাপারে তাদের সামর্থ্যের উপর একটি ডাউট এসেছে বা সন্দেহ এসেছে অডিটের মতামত অনুসারে। কাজেই গোয়িং কনসার্ন শব্দের অর্থ লাভজনক ব্যবসা অথবা
যে ব্যবসা লাভজনকভাবে চলছে, আ কন্টিনিউয়াস প্রফিটেবল বিজনেস। 12 নম্বর ফ্রেজ আ রেইনি ডে অর্থ দুর্দিন অথবা আ টাইম অফ নিড অর ট্রাভেল, সমস্যা অথবা প্রয়োজনের সময়। ইট ইজ ওয়াইজ টু কিপ সাম মানি অ্যাগেনস্ট আ রেইনি ডে। একটি রেইনি ডের বিপক্ষে বা একটি রেইনি ডের জন্য আমাদের কিছু টাকা সেভ করে রাখা উচিত। মূলত আর আক্ষরিকভাবে রেইনি ডে শব্দের অর্থ হচ্ছে বৃষ্টির দিন। তো এখানে বৃষ্টির দিনে সাধারণত মানুষের কাজ থাকে না, তো যেহেতু কাজ থাকে না তার জন্য এটাকে আমরা দুর্দিনের সাথে তুলনা করতে পারি। আরও বাক্য যদি বলি, যেমন হি অলওয়েজ সেভস মানি ফর আ রেইনি ডে, সে সবসময় একটি দুর্দিনের জন্য টাকা সেভ করে। টু এনশিওর হি ক্যান হ্যান্ডেল আনএক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস। 13 নম্বর ফ্রেজ আ ম্যান অফ লেটার্স। আ ম্যান অফ লেটার্স মানে পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি। অ্যান এডুকেটেড পারসন হুজ ওয়ার্ক ইজ হাইলি রেসপেক্টেড। আ ম্যান অফ লেটার্স মানে হচ্ছে একজন শিক্ষিত ব্যক্তি যার কাজ অতি উচ্চতরভাবে সম্মান করা হয়। উদাহরণস্বরূপ, ডক্টর শহীদুল্লাহ ওয়াজ আ ম্যান অফ লেটার্স। ডক্টর শহীদুল্লাহ ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি বা বিদ্বান ব্যক্তি। আ ট্রু ম্যান অফ লেটার্স, একজন সত্যিকার পণ্ডিত ব্যক্তি হয়ে বা হওয়ার কারণে হি ডিপলি আন্ডারস্টুড দ্য রিটেন ওয়ার্ড, সে লিখিত কথাগুলো খুব গভীরভাবে বুঝতে পেরেছিল। 14 নম্বর ফ্রেজ আ ম্যান অফ ওয়ার্ড। আ ম্যান অফ ওয়ার্ড শব্দের অর্থ এক কথার মানুষ। আ ম্যান হু কিপস হিজ ওয়ার্ড অর প্রমিস অ্যাট এনি কস্ট, একজন মানুষ যিনি যে কোনো মূল্যে তার কথা রাখেন তাকেই বলা হয় আ ম্যান অফ ওয়ার্ডস। বাক্য রচনা, শেরেবাংলা ওয়াজ আ ম্যান অফ হিজ ওন ওয়ার্ড। শেরেবাংলা ছিলেন তার নিজের মানে কথার একটি মানুষ বা এক কথার মানুষ। অথবা আই নো ইউ থিঙ্ক দিস পানিশমেন্ট ইজ এক্সট্রিম, আমি জানি এই শাস্তিটা তোমার পক্ষে খুবই মারাত্মক, বাট আই ওয়ান্ট ইউ টু লার্ন হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু বি আ ম্যান অফ ইয়োর ওয়ার্ড। আমি জানি তুমি এক কথার মানুষ হওয়ার জন্য এই কাজটি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। 15 নম্বর ফ্রেজটি রয়েছে আ ম্যান অফ পার্টস। দেখো, আ ম্যান অফ পার্টস অর্থ হচ্ছে গুণী ব্যক্তি। আমরা ম্যান দিয়ে 3টি ফ্রেজ পরপর পড়লাম। প্রথমে পড়লাম ম্যান অফ লেটার্স, পণ্ডিত ব্যক্তি। আ ম্যান অফ ওয়ার্ড, এক কথার মানুষ। এবার পড়লাম আ ম্যান অফ পার্টস, অর্থ গুণী ব্যক্তি। যেমন এভরিবডি লাইকস আ ম্যান অফ পার্ট, সবাই একজন গুণী ব্যক্তিকে পছন্দ করেন। অথবা লিওনার্দো দা ভিঞ্চি ওয়াজ আ ট্রু ম্যান অফ পার্টস, লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন একজন সত্যিকার গুণী ব্যক্তি। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আমি এ পর্যায়ে একটু জানিয়ে দিতে চাই যে আমাদের অনলাইন যে প্রাইভেট ব্যাচটা রয়েছে, সেই প্রাইভেট ব্যাচে কী পড়াবো এবং কত টাকা কোর্স ফি বা কতগুলো ক্লাস হবে সেটা একটু জানিয়ে দিচ্ছি। প্রথমত কথা হচ্ছে আমাদের ক্লাস হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট ব্যাচে। দ্বিতীয়ত ক্লাস হবে আমাদের লাইফে স্মার্ট বোর্ডে। তোমরা জানো সবাই যে তোমরা যারা আমার কাছে ডিগ্রি অথবা অনার্সে প্রাইভেট পড়েছো অনলাইন ব্যাচে, যাদের পড়ার অভিজ্ঞতা আছে তারা জানো যে কীভাবে ক্লাসগুলো হয়। মূলত আমাদের লাইফে ক্লাসগুলো হবে এবং তোমাদের যে সমস্যাগুলো আছে তোমরা আমাকে কমেন্ট করতে পারবে এবং কমেন্ট দেখে আমি তোমাদের অবশ্যই সকলের প্রশ্নের উত্তর দিয়েই সাধারণত আমি সামনে যাই আর কি, মূলত সেটা তোমরা জানো। তো আমাদের লাইভে মূলত ক্লাসগুলো হবে। তৃতীয় কথা হচ্ছে লাইভ শেষে ক্লাসটি অটোমেটিক গ্রুপে রেকর্ডেড থাকবে। অনেকে দেখা যায় যে দেখো তুমি যদি এমনটি হয় যে ক্লাসটি তুমি সময় মতো ওই কোনো একটা দিনে লাইভে থাকতে পারোনি, কিন্তু ক্লাসটি মিস হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তুমি পরবর্তীতে তোমার মতো সময় সেট আপ করে তুমি ক্লাসটি করে নিতে পারবে। সো এটা নিয়ে টেনশনে কিছু নেই। চতুর্থত কথা হচ্ছে মোট লাইভ ক্লাস হবে আমাদের 230টি, এর বেশিও হতে পারে, তো কমপক্ষে 230টা ইনশাল্লাহ ক্লাস হবে। এই কোর্সটি যেহেতু সকল চাকরি পরীক্ষার ফুল কোর্স, মানে যে কোনো চাকরি পরীক্ষার জন্য একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড পর্যন্ত পড়ানো হবে, সেহেতু কমপক্ষে 1 বছর ধরে এই কোর্সটি নিয়মিতভাবে ক্লাস হবে ইনশাল্লাহ। আর 1 বছরের বেশি সময়ও লাগতে পারে, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের প্রথম 6 মাসের মধ্যে একটা বেসিক ফাউন্ডেশন তৈরি হবে, যেটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য মোটামুটি নিজেকে ফিট করে নেওয়া যাবে। তার পরবর্তীতে আমরা আরও সিমেন্টিং করার জন্য বা আরও সুদৃঢ় করার জন্য আমরা
মূলত ক্লাসগুলো পরিচালিত করব। ষষ্ঠত কথা হচ্ছে প্রতিটি লেকচার শিটের পিডিএফ গ্রুপে দেওয়া থাকবে, অর্থাৎ যে লেকচার শিট বা যেখান থেকে পড়ানো হবে তার লেকচার শিট তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে। তবে যারা এই লেকচার শিটগুলো প্রিন্টেড কপি নিতে চাইবে তাদের স্পেশাল ডিসকাউন্টে কুরিয়ার করে দেওয়া যাবে। অর্থাৎ যারা এই লেকচার শিটগুলো প্রিন্টেড কপি নিতে চাবে তাদের তো নিশ্চয়ই, তারা যেহেতু ব্যাচের স্টুডেন্ট সেহেতু তাদের মোটামুটি সর্বোচ্চ ডিসকাউন্টে কুরিয়ার করে দেওয়া যাবে, সমস্যা নেই। এবার আমাদের যে মূল কথা, অর্থাৎ আমাদের কোর্স ফি হচ্ছে তোমার 2500 টাকা, অর্থাৎ 2500 টাকা। তোমরা যারা একবারে 2500 টাকা দিতে পারবে তারা তো ভালো, আর যারা না পারবে তারা প্রথম অবস্থায় কিছু দিয়ে তার পরবর্তীতে আস্তে আস্তে করে দিলেও হবে, যেহেতু 1 বছর মেয়াদি বা 1 বছরের বেশি মেয়াদি কোর্স, তো পরবর্তীতে আস্তে আস্তে করে টাকাটা দিলেও হবে, সমস্যা নেই। নবমত কথা হচ্ছে এই কোর্সে নিয়মিত লাইভ ক্লাসের পাশাপাশি আলাদা একটা প্রাইভেট গ্রুপ আমাদের থাকবে, যে গ্রুপে আমরা রিসেন্ট জব এক্সামের যে লাইভ যে প্রশ্ন আছে সেটা লাইভে সমাধান করবো ইনশাল্লাহ। যে পরীক্ষাগুলো হতে থাকবে, দেখা গেল কি তোমার মনে করো আমাদের যে জবের প্রস্তুতিটা বলা হয়ে থাকে যে জবের প্রস্তুতিটা 1 বছর নিলেই যথেষ্ট। তুমি যে কোনো একটা বছর সুন্দরভাবে 1 বছর ভালো করে পড়লেই ওই 1 বছরের মূলধন দিয়েই মূলত তোমার যত বছর চাকরি পরীক্ষার মেয়াদ আছে, চাকরি দেওয়ার বয়স আছে, ততদিন পর্যন্ত ওই ফাউন্ডেশন দিয়েই মূলত চলতে হয়। সো আমি তোমাদেরকে যেটা করব, তোমাদের কোর্সটা যখন শেষ হয়ে যাবে তারপর তোমরা একটা যে আলাদা গ্রুপ থাকবে, যে গ্রুপে তুমি মোটামুটি তোমার চাকরির যত বয়স আছে চাকরিতে অ্যাপ্লাই করার জন্য ততদিন পর্যন্ত তুমি একটা গ্রুপ পাবে, সেই গ্রুপে তুমি ভর্তি থাকবে এবং সেখানে মোটামুটি নিয়মিতভাবে লাইভে আমাদের যে রিসেন্ট জব এক্সাম রয়েছে সেইগুলোর ইংরেজি প্রশ্নগুলো ইনশাল্লাহ সমাধান বা ব্যাখ্যা করে দেওয়া হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা আমাকে করতে পারবে। অর্থাৎ সেই লাইভ ক্লাসগুলো মোটামুটি আনলিমিটেড বলা যায়। আনলিমিটেড বলতে তোমার বয়স যতদিন আছে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে কবুল করেন বা আমরা যতক্ষণ আমাদের লাগে আর কি। এই হচ্ছে আমাদের কথা। তোমরা যারা ভর্তি হতে চাও বা তোমরা ভর্তি বিষয়ে আরও যোগাযোগ করতে চাও, তারা ভর্তি হতে হলে আমার সাথে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে যোগাযোগ করতে পারো এবং আরও বিস্তারিত জানতে পারো যে এই ভর্তি পরীক্ষা আমাদের যে এই ব্যাচে বা তোমার বেসিক টু অ্যাডভান্সড ব্যাচে ভর্তি হওয়ার প্রসেসটা কি। যারা অনার্সে এখন পড়ছো, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার যারা পড়ছো বা ফাইনাল ইয়ারে পড়ছো, আমি সকলকে বলবো তোমরা এই কোর্সে যদি ভর্তি হয়ে থাকো তোমার ইংরেজি প্রস্তুতির জন্য তুমি নিজেকে এগিয়ে রাখতে পারবে। আর ইংরেজি যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, লং একটা কোর্স, তো আমি মনে করি যে তোমরা যারা অনার্স পাসের পরে বসে আছো, যে অনার্স পাসের পরে হয়তো করবে, আমি তার পরামর্শ দেবো যদি আগে থেকে এই কোর্সটি করে রাখো তাহলে একটা বেসিক ফাউন্ডেশন তোমাদের অবশ্যই হবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, তো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তুমি করে সম্বোধন করি, এর কারণ হচ্ছে তোমার ম্যাক্সিমামই আমার কাছে অনার্স এবং ডিগ্রির স্টুডেন্ট ছিলে, তার জন্য তোমাদের আপনি বলে সম্বোধন করাটা ছিল সমীচীন। কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমি আসলে ফর্মালি অ্যাড্রেস করতে অভ্যস্ত নই, আমি তোমাদেরকে তুমি করে অ্যাড্রেস করছি, এর জন্য ক্ষমা মোটামুটি চাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই হচ্ছে কথাবার্তা। সকলকে অনুরোধ করব ক্লাসটিকে একটু যদি শেয়ার করে দাও তাহলে খুবই ভালো লাগবে এবং কৃতজ্ঞ থাকব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক এবং এই চাকরির জার্নিতে আল্লাহ তাআলা একটি উপযুক্ত এবং সম্মানের সাথে সততার সাথে যাতে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, আল্লাহ তাআলা যেন সেই ব্যবস্থাটা করে দেন, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।